হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য পরিস্থিতি পরবর্তী 48 ঘন্টা ক্রুশিয়াল, গুরুত্বপূর্ণ এই বিষয়টি আলোচনা হবে। হাসপাতালে যে প্রেসিডেন্সিয়াল সুইট, এই সুইটটি কেমন, কিভাবে তিনি সেখান থেকে রাষ্ট্র পরিচালনা করছেন, এইখানে কী কী সুবিধা আছে, এই বিষয়গুলো আমরা জানবো আজকে। প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী, প্রেসিডেন্ট ট্রাম্প এবং জো বাইডেন, এবং আমরা জানি যে আমাদের কমিউনিটির সবারই হেলথ পলিসি খুবই ইম্পর্ট্যান্ট। দুই পার্টির দুই ক্যান্ডিডেটের হেলথ পলিসি কেমন, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই আশা করি জানবেন। নিউজ আপডেট এবং স্টিমুলাস আপডেট, এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকবে। আমরা আজকে প্রথমে শুরু করব দিনের আপডেট দিয়ে। আজকের দিনের আপডেট জানাবেন আপনাদের সবার প্রিয় নাজমুল হাসান। দর্শক, আপনারা যারা টেলিভিশনে দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা ফেসবুকে দেখছেন আশা করি তারা অনুষ্ঠানটি শেয়ার করবেন সবার সাথে, আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিবেন। আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করব দিনের আপডেট দিয়ে। আমরা যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আবু তাহের। ডাক্তার আতিক ভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুদর্শন ব্যক্তিত্ব। হ্যাঁ, সুদর্শন। জি, উনি পেশার চিকিৎসক হওয়াতে একটু বেঁচে গেছেন, নয়তো দেশে থাকলে নায়িকাদের কাড়াকাড়ি পড়ে যেত। হ্যাঁ, কাড়াকাড়ি এখানেও পড়তে পারে, এই নেভার নো। ভেরি গুড। না, এখন উনি ডাক্তার মানুষ। হ্যাঁ, এখন আসতে পারে, এখনো সম্ভাবনা আছে। ইউ নেভার নো। কারণ ডাক্তারের চরিত্রে উনার চাইতে ভালো কাউকে পাওয়া যাবে। যাই হোক, উনি ভালো থাকেন, আমরা সবাই। আমি তাহের একটু শুরু করছিল প্রেসিডেন্টের কথা নিয়ে, এবং সারা পৃথিবীতে এটা খুব আলোচিত বিষয়। প্রেসিডেন্টের আজকে সবচেয়ে আলোচিত বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রেসিডেন্টের 4 মিনিটের ভিডিওটি, এবং এটা কমপ্লিটলি একজন নতুন প্রেসিডেন্টকে আজকে দেখা গেল, যিনি খুব সবার, যিনি খুব তার অপোনেন্টদের প্রতি খুব রেসপেক্টফুল, বিরোধীদের প্রতি খুব রেসপেক্টফুল, নিজের ভুল স্বীকার করলেন। সবকিছু মিলেই আজকে তার মানে মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে ইট ইজ সামথিং টোটালি নতুন একজন প্রেসিডেন্টকে আজকে আমরা দেখতে পেলাম। এবং তিনি সেই ওয়াল্টার রিড হাসপাতাল থেকেই তিনি সেই ভিডিওটি পোস্ট করেছেন, এবং ভিডিও 4 মিনিটের এই ভিডিওতে অনেক কথাই তিনি বলেছেন। এবং যিনি যেটা আরো আমার কাছে যেটা মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ, সেটা এক পর্যায়ে তিনি বলেছেন যে আমি প্যান্ডেমিককে প্রথম দিকে তেমন সিরিয়াসলি নিতে চাইনি, নেইনি, কারণ আমি একজন লিডার। আমি যদি ভয় পেয়ে যাই, ভড়কে যাই, তাহলে মানুষ ভড়কে যাবে। এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এবং আরেকটি কথা আমার কাছে যেটা খুব প্রেসিডেন্ট ট্রাম্পের গত 4 বছরে আমরা খুব একটা দেখেছি কিংবা শুনেছি বলে মনে পড়ছে না, সেটি হচ্ছে তার অপোনেন্টদেরকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন, এবং এবং হুইচ ইজ রিয়েলি আমি এটা হচ্ছে আমেরিকান পলিটিক্সের একটা খুব বিউটি আজকে, যেটা গতকাল থেকে আমরা দেখছি। গতকাল জো বাইডেন বলেছেন যে এখন আমরা সবাই প্রেসিডেন্টের রোগ মুক্তি কামনা করি, এবং জো বাইডেন আরো একটি কাজ করেছেন যেটা খুবই অভূতপূর্ব। আমার মনে হয় না আমেরিকার রাজনীতি ইতিহাসে এটা কখনো হয়েছে, আর যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যত নেগেটিভ পোস্টার প্রচারণা ছিল সব তুলে ফেলেছেন এবং সব স্থগিত রেখেছেন। যে এবং আরেকটি জিনিস, আজকে প্রেসিডেন্ট ওবামা, সাবেক প্রেসিডেন্ট ওবামা এবং মিশেল ওবামাও আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের রোগ মুক্তি চেয়ে টুইট করেছেন। এবং ইট ইজ দি বিউটি অফ আমেরিকান পলিটিক্স, যেটা আজকে আমি মনে করি যে আমরা যারা অন্য দেশ থেকে দেশে এসে নিজেরা থিতু হয়েছি, নিজেরা থাকতে শুরু করেছি, থাকছি, এই দেশের ভালো জিনিসগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে হয়তোবা আমাদের 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 কমিউনিটিতে যে নেতিবাচক রাজনীতি, সেই রাজনীতির নেতিবাচক মনোভাব, নেতিবাচক অ্যাটিটিউড যেটাকে আমরা বলি, সেটা অনেকটা দূর হবে। আজকে গত 2 দিনের আমেরিকান রাজনীতি আমাদেরকে সেটি শিখাচ্ছে যে কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের যতই সমালোচনা করুক, এই মুহূর্তে সবাই কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের রোগ মুক্তি চাচ্ছে, দ্রুত চাচ্ছে। যাই প্রেসিডেন্ট ট্রাম্প নিজের কথা যেটা বলেছেন, তিনি খুব ভালো ফিল করছেন, এবং তার চিকিৎসক আজকে বলেছেন যে তার চিকিৎসকের কথা একটু বিতর্ক সৃষ্টি হয়েছে, সে কথা আমি একটু পরে আসছি। চিকিৎসক বলেছেন যে পেশেন্ট খুবই ভালো ফিল করছেন, এবং পেশেন্ট নিজে বলেছেন যে তিনি চাচ্ছেন এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু তাকে বের হতে দেওয়া হচ্ছে না, আরো কিছুদিন তিনি এখানে থাকবেন। এবং তাহের একটু আগেই বলেছেন যে এটি খুবই সর্বাধুনিক ফ্যাসিলিটি, এবং হাসপাতালও যে একটি প্রেসিডেন্সিয়াল সুইট।
আমরা এতদিন জানতাম যে এয়ারফোর্স ওয়ানে একটি প্রেসিডেন্সিয়াল সুইট আছে, যেখান থেকে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালন করতে পারেন, সকল দায়িত্ব, এমনকি নিউক্লিয়ার অ্যাক্টিভেশনও এয়ারফোর্স ওয়ান থেকে করতে পারেন। আজকে জানা গেল যে ওয়াল্টার রিড হাসপাতালে, যেটা অবশ্যই মিলিটারি হাসপাতাল, সেখান থেকে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন এবং করতেও পারেন। এবং তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন ওটি একটি টেবিলে বসেই করেছেন, যদিও সেটা হোয়াইট হাউসের যে সেই রুমে যিনি করতেন তার নিজের অফিসের মতন নয়, করেছেন। আরেকটি ব্যাপার তিনি ভিডিওতে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে তিনি কখনোই হোয়াইট হাউসে থাকতে চাননি, এই অসুস্থ অবস্থায় কোয়ারেন্টাইন থাকতে চাননি। তিনি চেয়েছেন আমেরিকান জনগণকে নেতৃত্ব দিতে। তিনি বলেছেন আমেরিকা ওয়ার্ল্ডের গ্রেটেস্ট কান্ট্রি, এটা এইভাবে বসে থাকা যায় না, অতএব তিনি এসেছেন এবং তিনি খুব ভালো ফিল করছেন। ডাক্তারও যেটা আজকে বলেছেন যে এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এটাই, যে তার ডাক্তার শন কমি যেটা বলেছেন সেটি হচ্ছে যে উনি 72 আওয়ার্স, আজকে সকালবেলা যখন তিনি সাংবাদিক সম্মেলন করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এই কোভিড-19 আক্রান্ত আছেন 72 আওয়ার্স, কিন্তু প্রেসিডেন্টের কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনাটি জানা গেছে শুক্রবার রাত্রে, দিবাগত রাত্রে 1:15 থেকে 1:30 ভিতরে প্রেসিডেন্টের টুইটের মাধ্যমে। তখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট তখনই আক্রান্ত ছিলেন। আর যদি 72 আওয়ার্স বলা হয়, তাহলে কি প্রেসিডেন্ট ট্রাম্প এই কোভিড-19 অবস্থায় নিউ জার্সির ফান্ড রেজিং অংশ নিয়েছিলেন, যেখানে হোপ হিক্সও ছিলেন মেরিন হেলিকপ্টারে? এখন এই বিষয়গুলো এখন উঠে আসছে এবং আমরা জানি যে হোপ হিক্স প্রেসিডেন্টের খুবই ঘনিষ্ঠ অ্যাডভাইজার এবং প্রেসিডেন্টের সাথেই তিনি সবসময় চলাফেরা করেন। তিনি মেরিন ওয়ানও যান, যেটি প্রেসিডেন্টের হেলিকপ্টার, যেটি প্রেসিডেন্ট এয়ারক্রাফট, এয়ারফোর্স ওয়ানও তিনি চলাচল করেছেন। এবং আজকে আরেকটি জিনিস তথ্য যেটি পাওয়া গেছে সেটি হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ডিবেটে যারা অংশগ্রহণ করেছেন তাদের ভিতরে বেশ কয়েকজন এই কোভিড-19 আক্রান্ত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নিউ জার্সির সাবেক গভর্নর ক্রিস্টি। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে অবস্থা। মোটামুটি হোয়াইট হাউসের যে নিরাপত্তা বেষ্টনী সেটাকে কোভিড একেবারে পাংচার করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে হোয়াইট হাউসের কর্মকর্তারা কিছু কিছু তথ্য গোপন করতে চেয়েছিলেন প্রেসিডেন্টের ব্যবহারের, প্রেসিডেন্টের বক্তব্যের, এই সমস্ত বিষয়গুলো সেগুলি এখনো উঠে আসছে সংবাদ মাধ্যমের বিশ্লেষণে। এবং আজকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর এসেছে আরেকটি মিডিয়াতে, বলা হচ্ছে যে হোয়াইট হাউস থেকে সমস্ত ব্লিচ সরিয়ে ফেলা হচ্ছে। এই ব্লিচের কি কাজ ছিল হোয়াইট হাউসে সেটিকে আগামী কয়েকদিন আমরা জানতে পারবো। তো মোটামুটি আজকে সর্বশেষ যে অবস্থা, প্রেসিডেন্ট মোটামুটি এখন সুস্থ ফিল করছেন। তবে তাহের এটা একটু আগে উল্লেখ করেছেন নেক্সট 48 আওয়ার্স। আমাদের মনে হয় আতিক ভাই এই ব্যাপারে একটু কথা বলতে পারবেন। এবং উনি রেমডেসিভিরের 5 ডেজ ডোজ ওনাকে দেওয়া হয়েছে, যদিও আমাদের ডাক্তার মাসুদ ভাইয়ের আইভারমেকটিন কিন্তু উনি এখনো নিচ্ছেন না। মোটামুটি রেমডেসিভির দিয়ে উনি চিকিৎসা চলতেছে। তবে পেশেন্ট চিকিৎসার খুব প্রশংসা করেছেন, তিনি হাসপাতালের খুব প্রশংসা করেছেন, মেডিকেল স্টাফের খুব প্রশংসা করেছেন। যাই হোক, মোটামুটি পেশেন্টের এই অবস্থা। অ্যানাদার 48 আওয়ার্স উনি ওনার ব্যক্তিগত চিকিৎসকের তথ্য অনুযায়ী 72 আওয়ার্স অতিক্রম করেছেন আজকে দুপুরে, এবং দেখা যাচ্ছে আরো 48 আওয়ার্স। তো তার মানে দেখা যাচ্ছে 5 দিন এইটার খুব সংক্রমণের মাত্রাটা অতিরিক্ত থাকতে পারে, তীব্র থাকতে পারে। সেটি হয়তো নেক্সট 48 আওয়ার্স আমরা অপেক্ষা করব। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। আরেকটি খবর হচ্ছে যে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কিন্তু মোটামুটি এখনো সেইভাবে আক্রান্ত নন, যতটা এই কোভিড-19 আক্রান্ত হলে মানুষ যেভাবে কাবু হয়ে যায় তিনি ততটা কাবু নন। এবং তিনি হাসপাতালে যাননি, তিনি হোয়াইট হাউসেই চিকিৎসা নিচ্ছেন, হোয়াইট হাউসেই আছেন, তবে বিশ্রামে আছেন। এটা ডক্টর কমি আজকেও তিনি সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন। আরেকটা জিনিস যেটা বলার চেষ্টা করছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বার্তা, উনি দ্রুত ফিরে আসতে চান এবং উনি কাজে ফিরে আসতে চান। তিনি, যদিও হোয়াইট হাউস থেকে গতকাল বলা হয়েছে তিনি কয়েকদিন হাসপাতালে থাকবেন, কিন্তু এই কয়েকদিন বলতে অ্যাকচুয়ালি কয়েকদিন সেটা এখনো বলা মুশকিল, সেটা ডাক্তারের চিকিৎসার উপর নির্ভর করবে। এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন শেষ করতে চান তিনি, যদিও আপাতত ডিবেট আর কন্টিনিউ করবে কিনা সেটা অনিশ্চিতই দেখা দিয়েছে। এবং মোটামুটি ইলেকশনের আর বোধহয় 33 দিন কি 32 দিন বাকি আছে, এবং প্রেসিডেন্টকে বাধ্যতামূলকভাবে যদি কোয়ারেন্টাইনে থাকতে হয়, হুইচ ইজ 14 ডেজ, তার মানে উনি সময় পাবেন 17 কি 16 দিন, হুইচ ইজ খুবই কম সময়। আগামী কয়েকটা দিনই আমরা বুঝতে পারবো কিভাবে আমরা অগ্রসর হচ্ছি এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ব্যাপারে। সাবেক প্রেসিডেন্ট ওবামা তাকে উইশ ওয়েল করেছেন, তার রোগ মুক্তি চেয়েছেন, সেটা একটু আগে আমি উল্লেখ করেছি।
আরেকটি জিনিস যেটা আজকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে হোয়াইট হাউসের যে প্রেসিডেন্টের যারা প্রেসিডেন্টের সাথে যারা থাকেন তারা বেশ কয়েকবার এই মাস্ক ব্যবহার থেকে আরম্ভ করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেন না। আজকে গত কয়েক সপ্তাহ ধরে হোয়াইট হাউসের প্রেসিডেন্টের বিভিন্ন কার্যক্রমের ভিডিও চিত্র অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় সোশ্যাল ডিস্টেন্সিং এমনকি মাস্ক ব্যবহারেরও তেমন বালাই তাদের ছিল না। এবং এর ফলে এমনকি এখন যে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে ইনফ্যাক্ট প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানে কোভিড-19 আক্রান্ত হয়ে কেউ কি ট্রাভেল করেছেন কিনা সেটাও এখন জানার চেষ্টা করা হচ্ছে। যদিও প্রেসিডেন্টের ইমিডিয়েট আত্মীয়দের মধ্যে তার ছেলে ব্যারন কিংবা তার কন্যা ইভাঙ্কা, কন্যা জামাতা জ্যারেড কুশনার কেউই আক্রান্ত হননি এখনো পর্যন্ত, বাট এখনো সবার ভিতরে এই সংশয়টা রয়ে গেছে এবং সবাই টেস্ট করছেন ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে। আরেকটি জিনিস, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে ফোন করেছিলেন এবং জুলিয়ানির কাছে তিনি বলেছেন যে আমি খুবই ভালো ফিল করছি এবং খুব যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসতে চাই কাজের মধ্যে, জুলিয়ানি সেটা বলেছে। এবং প্রেসিডেন্টের সাথে যারা ট্রাভেল করেছেন বিভিন্ন গত কয়েক সপ্তাহে তাদের প্রায় 10 জন আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই কোভিড-19 এবং যারা সেদিন প্রেসিডেন্টের সাথে একটি ফান্ড রেজিং এ গিয়েছিলেন নিউ জার্সিতে, যেটি তার সর্বশেষ হোয়াইট হাউস থেকে বাইর হওয়া ছিল, সেই নিউ জার্সির একটি ফান্ড রেজিং, তার সাথে যারা গিয়েছিলেন তাদের সকলেরই টেস্ট প্রয়োজন বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন এবং তাদের খুঁজে বের করা হচ্ছে টেস্টিং এর জন্য, কারণ তার মাধ্যমে আরো সংক্রমণ হতে পারে। আর আরেকটি জিনিস যেটা গুরুত্বপূর্ণ, যে 10 জনের ভিতরে 6 জন কিন্তু গত মঙ্গলবার আই থিঙ্ক খুব সম্ভবত আমার যতটুকু মনে হয় নাকি গত শনিবার অ্যামি ব্যারেট সুপ্রিম কোর্টের জাস্টিস যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, অ্যামি ব্যারেটের যে তাকে ঘোষণার যে অনুষ্ঠান প্রেসিডেন্ট ট্রাম্প করেছিলেন সেই 10 জনের ভিতরে 6 জন সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরও টেস্ট করা হচ্ছে, কিন্তু অ্যামি ব্যারেটকে টেস্ট করা হয়েছে, তিনি নেগেটিভ এসেছেন। এটা খুবই আশাব্যঞ্জক খবর। কিন্তু আজকে আরেকটি খবর হচ্ছে যে 3 জন সিনেটর এই কোভিড-19 আক্রান্ত হওয়াতে অ্যামি ব্যারেটের কনফার্মেশন প্রসেসটি এখন জটিল অবস্থায় চলে এসেছে, কারণ এই রিপাবলিকানরা 53 তাদের সিনেটর মেজরিটি 53-47, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 50 জন, যদি আরেকজন কমে যায় এবং তার মধ্যে 2 জন তারা বলেছেন যে তারা কনফার্ম করবেন না প্রেসিডেন্টের মনোনয়ন অ্যামি ব্যারেটকে, তাহলে দেখা যাচ্ছে যে সেখানে মোটামুটি একটি জটিল অবস্থা দেখা দিয়েছে। যদিও মিচ ম্যাককনেল যিনি সিনেটের মেজরিটি লিডার, তিনি এই কনফার্মেশন প্রসেসটাকে রেখে বাকি সব সিনেটের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন নিরাপত্তার কারণে এবং স্বাস্থ্যগত দিক থেকে বিবেচনা করে। এইবার নিউ ইয়র্কের খবরে আসি। অনেকেই নিউ ইয়র্কের ব্যাপারে খুবই উদ্গ্রীব এবং হুইচ ইজ খুবই জেনুইন উদ্গ্রীব। এটা তার কারণটা হচ্ছে গত প্রায় 7 থেকে 10 দিন ধরে আমরা বলে যাচ্ছি নিউ ইয়র্কের আপটিক হচ্ছে, নিউ ইয়র্কের সংক্রমণ বাড়ছে এবং সমস্ত তথ্য ডাটা যা আমরা পাওয়া যাচ্ছে তাতে তাই দেখা যাচ্ছে। তবে একটি কথা হচ্ছে যেটা গত কয়েকদিন ধরে আমরা বলে আসছি, সেটা হচ্ছে নিউ ইয়র্কের 12টি জিপ, টোটাল নিউ ইয়র্ক স্টেটের 20টি জিপ কোডে 20টি এলাকাতে, তার মধ্যে 4টা ক্লাস্টার পয়েন্ট নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট আজকে আইডেন্টিফাই করেছে এবং সেই অনুযায়ী গতকাল আমি সেই এলাকাগুলোর কথা বলেছি, সেখানে সংক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে বাড়ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমছে এবং আরো কয়েকটি আশেপাশের কয়েকটি এলাকা তো একটু বর্ধিত হারে সংক্রমণের তথ্য আজকে পাওয়া গেছে, ডেটা আজকে পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি নিউ ইয়র্ক সিটিতে সংক্রমণটা এখনো বেশ দ্রুততার সাথে না হলেও বেশ বাড়ছে এবং এই ব্যাপারটি সিটির জন্য খুবই উদ্বেগের কারণ হয়েছে। এবং তারা নিউ ইয়র্ক সিটি আজকে যে 4টি ক্লাস্টারের কথা বলেছে কোভিড-19 ব্যাপারে, তার সেগুলি হচ্ছে সাউদার্ন ব্রুকলিনে, উইলিয়ামসবার্গে, সেন্ট্রাল কুইন্সে এবং ফার রকওয়েতে। যে এলাকাগুলিতে এই কথাগুলি এই সংক্রমণ ক্লাস্টারের অংশ, সে এলাকাগুলি আমি আবারও বলে দিই: ফার রকওয়ে, অ্যাজমিয়ার, গ্রেভস এন্ড হোমক্রেস্ট, মিডউড, বরো পার্ক, বেনসনহার্স্ট, ম্যাপলটন, গ্যারিসন বিচ, হোমক্রেস্ট, শিপশেড বে, কিউ গার্ডেন হিলস, পমারনেক, কিউ গার্ডেন্স, ফ্রেশ মিডোস এবং হিলক্রেস্ট। এর পাশাপাশি আজকে আরো কয়েকটি এলাকার তারা নজরে রাখছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি বলতে চাই, যেটা গভর্নর উল্লেখ করেছেন, এই 20টি হটস্পট জিপ কোডের সব বেশিরভাগই কিন্তু কিংস এবং কুইন্স কাউন্টিতে, নিউ ইয়র্ক সিটিতে। কিংস কাউন্টি হচ্ছে ব্রুকলিন, কুইন্স কাউন্টি তো কুইন্সে আছেই এবং
এবং এই জিনিসগুলো তারা এইখানকার এলাকার বাসিন্দাদেরকে গভর্নর আজকে বিনীতভাবে রিকোয়েস্ট করেছেন তারা যেন মাস্ক ব্যবহার ছাড়া একটা সময় বাইরে না যান, ঘরে থাকলেও মাস্ক ব্যবহার করা উচিত এই সংক্রমণ রোধে। এবং আজকে গভর্নরের টুইটে আরেকটি তথ্য পাওয়া গেছে, সেটি হচ্ছে যে এই 20টি জিপ কোডের পপুলেশন হচ্ছে মাত্র 6.7% স্টেটের পপুলেশনের, কিন্তু গতকাল শুক্রবার যে টেস্ট নেওয়া হয়েছে সেই হিসাবে 26% ইনফেকশন কিন্তু এই 6% এলাকার লোকদের ভিতরে হয়েছে, এবং হুইচ ইজ গভর্নর যে জন্যই সতর্কবাণী উচ্চারণ করছেন। এবং তারা যেটা কুমো আরেকটি কথা বলেছেন যে অ্যাভারেজ যে সমস্ত এলাকার কথা তিনি জিপ কোডগুলোর কথা বলেছেন, গড়পড়তা সেই 20টি জিপ কোডের ইনফেকশন রেট হচ্ছে 5.2%, এবং যেখানে নিউ ইয়র্ক স্টেটের সেই এলাকাগুলো বাদ দিলে সমগ্র নিউ ইয়র্ক স্টেটের বাকি এলাকাগুলোতে ইনফেকশন রেট 1%-এর সামান্য বেশি। যাই হোক, গভর্নর যে টুইট করেছেন সেই টুইটে আজকে দেখা যাচ্ছে যে গতকাল নিউ ইয়র্ক স্টেটে 134,267 1,34,267টি টেস্ট হয়েছে, এবং সেখানে 1,731টি পজিটিভ চিহ্নিত হয়েছেন কেস, এবং যার যেটি ছিল গড়পড়তার হিসেবে 1.29%, এর আগের দিন সেটা ছিল 1.27%। এবং হসপিটালে গতকাল কোভিড-19 আক্রান্ত হয়ে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে হাসপাতালে ভর্তি ছিলেন 647 জন, এর আগের দিন ছিলেন 648 জন, একজন কমেছে, এবং মৃতের হারও একজন কমেছে, 6 জন প্রাণ হারিয়েছেন গতকাল, এর আগের দিন প্রাণ হারিয়েছিলেন 7 জন। নিউ ইয়র্কের বাইরে যে স্টেটগুলোতে সংক্রমণ বাড়ছে রেকর্ড করেছে গতকাল, তার মধ্যে রয়েছে কেন্টাকি, মন্টানা, নেব্রাস্কা এবং উইসকনসিন, এবং মৃতের হাত থেকে নর্থ ড্যাকোটাতে রেকর্ড সৃষ্টি হয়েছে। এবং এই কথাটা আরেকটু বলতে চাই আমি, এই জন্য যে এই স্টেটগুলোতে পপুলেশন কিন্তু নিউ ইয়র্কের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু সেখানে সংক্রমণ খুব দ্রুত হারে বাড়ছে, এবং এটাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশেষ করে উদ্বিগ্ন করে তুলেছে। যে এবং এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 7.3 মিলিয়ন কোভিড-19 কেস রিপোর্ট করা হয়েছে, এবং 2,08,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, এবং সারা বিশ্ব জুড়ে প্রায় 34.6 মিলিয়ন মানুষ এই কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এবং 1 মিলিয়নেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই কোভিড-19। আজকে আরেকটি উদ্বেগজনক খবর হচ্ছে, আতিক ভাই একটু ভালো করে শুনবেন, সেটি হচ্ছে যে এই প্যান্ডেমিকের সময় অনেক ডাক্তার, বয়স্ক ডাক্তার 60+ আপ, তারা আক্রান্ত হচ্ছেন, এবং এর কারণে তাদের অনেকেই এই ডাক্তারি পেশা ছেড়ে দিচ্ছেন। এটি খুবই উদ্বেগজনক, এবং কারণ আমেরিকাতে অভিজ্ঞ ডাক্তারদের খুবই মূল্যায়ন করা হয় তাদের, এবং বিশেষ করে ডাক্তার হাসপাতালগুলোতে যে নতুন ডাক্তাররা আসেন তারা এই অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে তাদের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করেন, প্রফেশনালি অনেক কিছু অ্যাচিভ করার চেষ্টা করেন। কিন্তু এই কোভিড-19 কারণে একটি আতঙ্ক এমন ভাবে ছড়িয়েছে যে বয়স্ক ডাক্তারদের একটি বড় অংশ এই পেশা ছেড়ে দিচ্ছেন, এবং এটি খুবই উদ্বেগজনক। এবং শেষ করার আরেকটা কথা বলি যে প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট নন যিনি এই প্যান্ডেমিকের শিকার হলেন, আক্রান্ত হলেন। 1919 সালে স্প্যানিশ ফ্লুর সময় সেই সময়কার প্রেসিডেন্ট উড্রো উইলসনও এই প্যান্ডেমিকে আক্রান্ত হয়েছিলেন। আর স্টিমুলাসের ব্যাপারে একটু কথা বলে শেষ করতে চাই। যদিও শুক্রবার দিন প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার কিছুক্ষণ পরেই ন্যান্সি পেলোসি বলেছিলেন, স্পিকার, যে স্টিভেন মিনুচিনের সাথে তার আলোচনা মোটামুটি ভালো এগিয়ে অগ্রসর হচ্ছে, তবে তিনি কোনো ডেফিনিট নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। মিনুচিনও আশা ব্যক্ত করেছেন এর আগে, এবং পেলোসির কথা যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ট্রাম্পের এই অসুস্থতার কারণে যেহেতু ট্রাম্প হয়তো এদিকে আর তেমন নজর দিতে পারবেন না, স্টিভেন মিনুচিনের উপরে মূলত দায়িত্বটা পড়েছে, অতএব তার পক্ষে শেষ কারণে স্টিমুলাস বিলটি পাশ হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। স্টিভেন মিনুচিন 1.6 মিলিয়ন পর্যন্ত রাজি হয়েছেন, এবং ন্যান্সি পেলোসি হাউসে $2.2 ট্রিলিয়ন বিল পাশ করে রেখেছেন। এবং এই দুজনের গ্যাপ যদি কমানো যায় তাহলে হয়তো আগামী দিন কয়েকের ভিতরে একটি বিল পাওয়া যাবে, যে বিলে $1200 একটি এককালীন স্টিমুলাস চেক রয়েছে, যেটা আগে একবার পাওয়া গেছিল, এবং $600 করে আনএমপ্লয়মেন্টের প্রস্তাব করা হয়েছে, পাশ করানো হয়েছে
হাউস বিলে কিন্তু স্টিভেন মিনুচেন 300 থেকে 400-র ভিতরে এটি সীমাবদ্ধ রাখতে চান এবং সেটি ডিসেম্বরের শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। আপাতত এতটুকুই। আর যারা নিউ ইয়র্ক স্টেটে প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট পেতেন তারা তাদের আনএমপ্লয়মেন্ট তাদের 26 সপ্তাহ শেষ হয়ে গেছে। আপনি জানেন প্যান্ডেমিক আনএমপ্লয়মেন্ট এটা অতিরিক্ত দেওয়া হচ্ছে, তারা কন্টিনিউ করতে থাকবেন সার্টিফিকেশন এবং তারা পরবর্তী 23 সপ্তাহ হয়তো আনএমপ্লয়মেন্ট কন্টিনিউ করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা আরও কয়েকটি বিষয় আলোচনা করব, তার মধ্যে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থার উপর পর্যালোচনা করবেন ডক্টর আতিকুজ্জামান। তিনি ফ্লোরিডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন শেখ আল মামুন। তিনি বলবেন যে প্রেসিডেন্সিয়াল যে সুইট, এই সুইটটি কেমন, কী কী সুবিধা আছে, এই বিষয়গুলো আলোচনা করবেন তিনি। আর আমাদের সাথে আরেকজন আহাদ আলী উনি যোগদান করবেন, তিনি কথা বলবেন স্টিমুলাস নিয়ে। জনাব আতিকুজ্জামান, আপনার কাছে যাচ্ছি যে হোয়াট ইজ দি, যেটা বলা হচ্ছে যে 48 আওয়ার্স ইজ ভেরি ক্রুশিয়াল, এটার অর্থ কি আপনার? অনেক ধন্যবাদ তাহের ভাই এবং টাইম টেলিভিশন যারা দেখছেন দর্শকরা। আমরা আসলে নাজমুল ভাই এত চমৎকার ভাবে এত ইনফরমেশন আমাদেরকে দেন, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে উনি একজন ডাক্তার নন, কিন্তু উনি চিকিৎসা শাস্ত্রের উনি প্রচুর পড়াশোনা করেন এবং আসলে উনি বলার পরে আমার খুব একটা বলার থাকে না, তারপরেও আমি বলছি একজন চিকিৎসক হিসেবে। তো আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনারা জানেন যে যাদের মডারেট টু সিভিয়ার ডিজিজ হয় তাদের জন্য প্রথম 5টি দিন খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রেসিডেন্টের ট্রিটমেন্ট নিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন হচ্ছে। উনি কেমন আছেন? ওনার ডাক্তার বলছেন যে উনি ভালো আছেন, আমরা ভিডিও দেখছি, কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি যে উনি খুব ইম্পর্টেন্ট দুটো নন কনভেনশনাল ট্রিটমেন্ট, যেটা ইনভেস্টিগেশনাল ট্রিটমেন্ট পেয়েছেন, যেটা আমরা ব্যবহার করি, সেগুলো কিন্তু মোটামুটি যারা মডারেট টু সিভিয়ার মানে গুরুতর রোগীর ক্ষেত্রে ব্যবহার করি। তার মধ্যে একটি হলো সম্পূর্ণ নতুন, আপনারা যেটা শুনেছেন গতকাল আমি বলেছিলাম যে উনি প্রথমে একটা মনোক্লোনাল অ্যান্টিবডি মিক্স পেয়েছেন, যেটি হলো যখন কেউ ভাইরাসে আক্রান্ত হয় এবং সে যদি খুব হাই রিস্ক থাকে, যেটি আমাদের প্রেসিডেন্টের আছেন, উনি 70-এর বেশি বয়স, একই সাথে ওনার ওজনও বেশি এবং আরো কিছু টুকটাক মেডিকেল সমস্যা থাকতে পারে যেটা আমরা জানি না, সে কারণে ওনাকে সেটি দেওয়া হয়েছে। কিন্তু তারপরের যেটি, সেটি হলো যে উনি, আপনারা জানেন গত 24 ঘন্টার মধ্যে উনি রেমডেসিভির বলে আরো একটি ওষুধ নিয়েছে এবং এই ওষুধের ইন্ডিকেশন হলো যারা সাপ্লিমেন্টাল অক্সিজেন পান, যারা হসপিটালে আছেন কিন্তু নাকে অক্সিজেন পাচ্ছেন, তার মানে তাদের অক্সিজেন, আমাদের সাধারণ মানুষের যে পরিমাণ অক্সিজেন স্যাচুরেশন থাকে বা রক্তে অক্সিজেনের যে ঘনত্ব থাকে তার চেয়ে কম, কিন্তু তাদের কোনো নেজাল ক্যানুলা কিংবা তাদের কোনো ইন্টুবেশন মেশিন ওগুলো ব্যবহার করা হয়নি, যেটা আমাদের প্রেসিডেন্টের লাগেনি। কিন্তু আরো কিছু জিনিস আমরা দেখি, সেগুলো হলো কিছু ব্লাড মার্কার, রক্ত পরীক্ষা করে আমরা দেখি এলডিএইচ, ডি ডাইমার, সিআরপি, এগুলো দেখে আমরা প্রেডিক্ট করতে পারি যে একজন রোগী কতটুকু গুরুতর, এবং তিনি যদি গুরুতর হন, তিনি যদি হাই রিস্ক হন, উনি যাতে আরো খারাপ না হন এবং তাকে যদি বেশি দিন যাতে হসপিটালে থাকতে না হয়, সেজন্য কিন্তু আমরা এই রেমডেসিভির ওষুধটা দেই এবং এটি কিন্তু এখনো একটা ইনভেস্টিগেশনাল মেডিসিন হিসেবেই আমরা দিচ্ছি এবং এটি দিতে গেলে কিছু কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে, এবং তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হলো যে মডারেট টু সিভিয়ার যাদের কোভিড থাকে। সো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের প্রেসিডেন্ট আসলে গুরুতর অসুস্থ না হলেও উনি কিন্তু সংকটজনক একটা অবস্থায় আছে, যদি উনি কথা বলতে পারছেন। এবং আমরা চিকিৎসক হিসেবে জানি যে এই কোভিড এর প্রথম 5টা দিন কিন্তু খুব গুরুতর, বিশেষ করে আগামী 72 ঘন্টা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওনার জন্য, কারণ আমরা দেখেছি এই সময়টাতেই, যেটাকে আমরা বলি কোভিড যখন আমাদের শরীরে যায়, আমাদের শরীরের যে ইনফ্লামেটরি রিয়াকশন বা প্রদাহর যে ক্যাসকেডটা, সেটাকে এটা স্টিমুলেট করে দিতে পারে এবং ওটা করে দিলেই কিন্তু তখন দেখা যায় যে এই রোগীগুলোর ভিতরে যেটাকে আমরা বলি সাইটোকাইন সার্জ হয়, যে শরীরের ইনফ্লামেশন তৈরি করে যেগুলো, সেগুলো একটা সার্জ বা বলতে পারেন যে সুনামির তৈরি হয় এবং সেই সময় রেসপিরেটরি ফেলিওর হয়, সেই সময় কিডনির প্রবলেম হয় এবং নানাবিধ সমস্যা হয় এবং এটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। সাইটোক্রোম সার্জটা এত ব্যাপক আকারে হয় আর সেজন্যই কিন্তু রেমডেসিভির দেওয়া হয় এবং সেজন্যই কিন্তু ওনাকে ওয়াল্টার রিড হসপিটালে ভর্তি করা হয়েছে। ওনাকে খুবই জটিল পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে, ওনার নিয়মিত রক্ত পরীক্ষা করা হচ্ছে
আমি প্রিটি শিওর যে ওনার সিটি স্ক্যানও করা হয়েছে লাঙে, দেখতে যে কতটুকু ইফেক্ট করেছে, আর সবকিছুর উপরে ডিপেন্ড করেই প্রেডিক্ট করা হবে যে উনি কি করবেন। যে কথাটা বললাম যে আগামী 72 ঘন্টা খুবই ইম্পর্টেন্ট, কারণ যারা হাই রিস্ক দেখা যায় যে এই সময়টাতেই তারা খুব খারাপ পরিস্থিতির দিকে চলে যেতে পারে। তো যেটা সুখের খবর যে ওয়াল্টার রিড হসপিটালে যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি সেটা হলো আপনি বলতে পারেন যে ওয়ান অফ দ্য বেস্ট, এবং আমাদের প্রেসিডেন্ট ইতিমধ্যে যে ট্রিটমেন্টগুলো পেয়েছে আমি মনে করি যে সাধারণ আমেরিকানরা সব জায়গায় এই ট্রিটমেন্টের অ্যাক্সেস এত তাড়াতাড়ি পাবেন না। যেমন ধরেন মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা এখনো ইনভেস্টিগেশনাল, উনি পেয়ে গেছেন। তারপর রেমডেসিভির খুব ইনিশিয়াল স্টেজে পেয়ে গেছেন। তো হ্যাঁ, অবশ্যই উনি আমাদের প্রেসিডেন্ট এবং আমরা তার অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান সেটা কামনা করি, কিন্তু ওনাকে খুব নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং নানাবিধ পরীক্ষা হচ্ছে, এবং আগামী 72 ঘন্টার মধ্যে জানা যাবে, আর আসলে তা না, আগামী 24 ঘন্টার মধ্যে জানা যাবে যে উনি কতটুকু ভালো হবে। তবে যেটা মনে হচ্ছে যে ওনার অবস্থা গতকাল যা ছিল তার থেকে আজকে একটু বেটার। যেটা বললাম যে এটা ভেরি আনপ্রেডিক্টেবল। আমরা যারা কোভিড পেশেন্ট সম্পর্কে পড়েছি বা দেখেছি আমরা জানি, বিশেষ করে 70-এর বেশি বয়স হলে কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট কি হবে, আর সেজন্যই ওনাকে হসপিটালে রাখা হয়েছে। তো আমরা দেখব উনি কেমন থাকেন, এবং টাইম টেলিভিশন আবারও আসবো ওনার অবস্থা কেমন হলো সেটি বলার জন্য। তবে একটি কথা আপনাদের সবাইকে বলতে চাই, উনি খুব সদর্বে বলেছিলেন যে এটি চিন্তার কোনো কারণ নেই, মাস্কের ব্যাপারে তেমন কোনো কথা তিনি বলেননি, মাস্ক ব্যবহার করেননি। বলতে পারেন যে একটা বাবলের ভিতরে ছিলেন, কিন্তু দেখেন আমাদেরকে করোনা ইনফেকশন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে মাস্ক কত ইম্পর্টেন্ট, এবং আরো একটা জিনিস দেখিয়ে দিল যে সোশ্যাল আইসোলেশন ইজ কত ইম্পর্টেন্ট, যে আমাদের সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও কিন্তু ইমিউন না। আর এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, যারা মাস্ক পরছেন না বা যারা সোশ্যাল আইসোলেশন রক্ষা করছেন না, যারা সোশ্যাল আইসোলেশন ভেঙে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন বা মানুষজনকে সাথে মিশছেন, আপনারা কিন্তু এই ঘটনা থেকে একটা জিনিস শিখলেন যে আমাদের সবাইকে খুব সাবধান হতে হবে। আর আরো একটা জিনিস যে আমাদের প্রেসিডেন্ট কিন্তু গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে খুব এক্সস্টেড ছিলেন, ওনার ঘুম কম হচ্ছিল, উনি ইলেকশনের অ্যাক্টিভিটি নিয়ে খুব ব্যস্ত ছিলেন। এবং এই কথাটা আমি আপনাদের সবাইকে বলি যে আপনারা খাবার ঠিক মতন খাবেন এবং যথেষ্ট রেস্ট নেবেন, আপনার শরীরের ইমিউনিটিটা যেন শক্ত থাকে। এটা আমি বারবার বলি যে করোনা থেকে যদি ভালো থাকতে হয় আমাদের এক্সিস্টিং যে কন্ডিশন আছে সেটাকে কন্ট্রোল করতে হবে এবং ভালোভাবে ঘুমাতে হবে যাতে আপনার ইমিউন সিস্টেম এটাকে লড়াই করতে পারে। আপনাদের ভুলে গেলে চলবে না, করোনা কিন্তু আপনার দোরগোড়াতেই আছে। এবং আপনারা শুনেছেন নাজমুল ভাই বলেছে যে নিউ ইয়র্কে কিন্তু কেস বাড়ছে, সারা আমেরিকাতেই কেস বাড়ছে, শীতকাল আসছে সামনে, আমাদের সবাইকে সাবধান হতে হবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প একটি জ্বলন্ত উদাহরণ, এবং আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি উনি কেমন থাকেন। আমরা সবাই দোয়া করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ ডক্টর আতিকুজ্জামান। আসলে ব্যাপারটা হলো যেটা যে আমেরিকান প্রেসিডেন্সি হচ্ছে সবচেয়ে নিশ্চিদ্র নিরাপত্তা, এই নিরাপত্তাকে ছেদ করে কিভাবে করোনা ঢুকলো এটাই সবার কাছে বিস্ময়কর, এবং এই জন্যই বিষয়টি আজকে সারা বিশ্বের সমস্ত সংবাদ মাধ্যমের মানে হাই শিরোনাম হিসাবে অলওয়েজ আপনার ব্রেকিং নিউজ হিসাবে এটা পরিবেশিত হচ্ছে যে এত সুরক্ষিত অবস্থানে থেকে প্রেসিডেন্টকে কিভাবে করোনা। এবং আপনি জানেন যে সিএনএনটি রিপোর্ট, সিএনএন আর নিউ ইয়র্ক টাইমস বলেছে স্নিকি ভাইরাস, যে স্নিকি ভাইরাস কাউকে কোনো ছিদ্র তার লাগে না, যে কোনো দিকে এসে ঢুকে যেতে পারে। তো আমার মনে হয় আপনি যে পরামর্শ দিয়েছেন আমাদের কমিউনিটির যারা আছেন তারা আশা করি বিষয়টি সতর্কতার সাথে লক্ষ্য করবেন, তারা বিষয়টি বুঝবেন এবং সেটা তারা পালন করবেন, যে সোশ্যাল আইসোলেশন, হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা, এই 3টি বিষয় বিশেষ করে তারা খেয়াল রাখবেন। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবার আসবো এবং সেখানে আমরা আলোচনা করব যে কেমন সুইটের মধ্যে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং যে 2 প্রার্থী আছেন তাদের হেলথ পলিসি কি, এই বিষয়টি আলোচনা করবেন ডক্টর ইমরুল কবির। উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইমরুল কবির, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের সাথেই থাকুন, একটা ছোট্ট বিরতির পরই ফিরবো আবার।
ডাইনেস্টি সুপারমার্কেট। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shuman, MSc Engineering. Shahnaz, MSc Former Teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। একটি বাড়ি, একটি স্বপ্ন। লো ইনকাম, নো প্রবলেম। স্বপ্ন হবে সত্যি। আমরা আছি আপনার পাশে সব সময়। মেডোব্রক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স। মর্টগেজ ফাইন্যান্সিয়াল নিয়ে দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা আমাদের। আমাদের অফিস সপ্তাহের 7 দিনই খোলা। আমাদের বৈশিষ্ট্য ব্যক্তিগত পরামর্শ, ফ্রি অ্যাপ্রুভাল, কম ইন্টারেস্ট রেট, ফাস্ট ক্লোজিং, ইনভেস্টমেন্ট দ্রুত এবং বিশ্বস্ত। If we pre-approve you, we guarantee a closing. Meadowbrook Financial Mortgage Bankers, 3265 31st Street, Long Island City, NY 11106. Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা এখন আমাদের সাথে যারা গেস্ট হিসেবে আলোচনায় অংশ নেবেন তাদের মধ্যে আছেন মামুন টিউটোরিয়ালের প্রধান শেখ আল মামুন, আমাদের মধ্যে আছেন জনাব ডক্টর ইমরুল কবির এবং আহাদ আলী আমাদের সাথে আছেন। আমরা তাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব। আমরা প্রথমে যাচ্ছি জনাব শেখ আল মামুন আপনার কাছে। যে দর্শক, আপনারা জানেন যে প্রেসিডেন্সিয়াল সুইটের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসা হচ্ছে এবং সেই সুইটের খুব চমৎকার একটা বর্ণনা এসেছে। সে সুইটটি কেমন, কিভাবে তিনি সেখানে থাকেন, কি কি ফ্যাসিলিটি সেখানে আছে, এই বিষয়টি অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন। আমরা বিষয়টি জানার চেষ্টা করব শেখ আল মামুনের কাছ থেকে। শেখ আল মামুন। থ্যাংক ইউ টাইম টেলিভিশন তাহের ভাই এবং সমস্ত দর্শকবৃন্দদেরকে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। Well, it is one of the largest, পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল, মিলিটারি হসপিটাল বলা চলে, আল্ট্রা রেট হসপিটাল ইজ কনসিস্ট অফ মেরিন এবং নেভি। তো এখানে প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে আজকে আসছেন সেটা বলা হয় ওয়ার্ড 71। তো ওয়ার্ড 71 ইট কনসিস্ট অফ 6টা রুম এবং সেখানে আপনার কনফারেন্স রুম, লার্জ ফ্যামিলি গ্যাদারিং এর জন্য রুম, ভিজিটারদের জন্য রুম, এবং রয়েছে ডাইনিং রুম,
ইটস লাইক এ প্রাইভেট হাউস, যাতে প্রেসিডেন্ট যখন সেখানে যাবে তখন যেন ফিল না করে ইটস লাইক সে সেখানে কোনো হসপিটাল আছে। হি ইজ ইট সিমস লাইক সে তার নিজের বাসাতে আছে। এবং এটা একটা সেখানে প্রেসিডেন্সিয়াল সুইট আছে এবং সেখানে আছে ফার্স্ট লেডির জন্য সেপারেট সুইট। সো ইট অ্যাজ আই সেড, এটা আসলে কিন্তু কোনো হসপিটালের মতন মনে হবে না যখন প্রেসিডেন্ট সেখানে যাবে। সেখান থেকে তার সমস্ত অ্যাক্টিভিটিস মেনটেন করতে পারবে, কনফারেন্স করতে পারবে। সো এখানে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পই একা না, এখানে কিন্তু প্রিভিয়াসলি অনেক প্রেসিডেন্ট, এখানে যখন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান যখন তাকে আসলে গুলি করা হয়েছিল, তখন তার সার্জারি, কেনেডি যখন অসুস্থ হয়েছে, তখন কেনেডি মারা যাওয়ার পরে 1963 তখন তার ডেড বডিটাকে এখানে আনা হয়। নিক্সনের যখন নিউমোনিয়া হয়। সো অল দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট থ্রু এনি কাইন্ড অফ প্রবলেম, অল্টার রিড ইজ দ্য প্লেস টু, তাদেরকে এখানে আনা হয় এবং তাদেরকে সেখানে ট্রিট করা হয়। এখানে কিন্তু বিসাইড দিস হিউজ ফ্যাসিলিটি আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টদের জন্য এবং কোনো টপ লেভেল আর্মি অফিসারের জন্য এটাকে কিন্তু ইউজ করা হয়। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা অলরেডি জানেন যে এখানে সে হয়তো আরো কিছুদিন থাকবে এবং সেখানে ট্রিট হবে, এবং ওয়ান্স হি ফিল কমফোর্টেবল হি উইল গো ব্যাক টু হোয়াইট হাউস। এবং এখানে প্রেসিডেন্সিয়াল সুইটের পাশাপাশি যদি আপনি অল্টারনেটিভ বেসিক স্ট্রাকচার যদি জানতে চান, এখানে কিন্তু ইটস ওয়ান অফ দ্য, অ্যাজ আই সেড, বিগেস্ট। এখানে 243 একর জমির উপরে এই হসপিটালটা বিল্ড করা হয়েছে এবং এখানে টোটাল বেডের সংখ্যা 244 এবং প্রত্যেক বছরে অ্যাটলিস্ট 12,289 পেশেন্টকে ভর্তি করা হয়। অলমোস্ট 1,300 চাইল্ড এখানে বর্ন হয়েছে এবং 160 জন অ্যাভারেজ ডেইলি, এবং ইন অ্যাভারেজ এখানে পেশেন্টরা থাকে 4.35। এখানে 28,000-এর মতন ইমার্জেন্সি ভিজিটররা আসে এবং এখানে টোটাল আছে অলমোস্ট 7,000 স্টাফ মেম্বার। সো এটা ইমাজিন করতে পারেন। মেইনলি হসপিটালটা বিল্ড করা হয়েছিল আপনার যখন সেকেন্ড ওয়ারের পরে, যখন প্রচুর পেশেন্ট এখানে আসতেছিল, কোরিয়ান অর ভিয়েতনাম অর, সেই সব পেশেন্টদেরকে এখানে ট্রিট করার জন্য এই হসপিটালটা মেইনলি ইউজ করা হচ্ছিল। এখন মেইনলি যারা ভেটারান্স আছে, যারা আফগানিস্তান বা ইরাকি ওয়ার, যেখানে যারা অসুস্থ এবং তাদের রেগুলার সার্ভিসের জন্য অল্টারনেটকে ইউজ করা হয়। সো ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল এবং এখানে সমস্ত প্রেসিডেন্ট এবং আর্মি অফিসার এখানে ট্রিট করা হয়। থ্যাংক ইউ তাহের ভাই। থ্যাংক ইউ সো মাচ, ইটস অ্যামেজিং। আমরা যাচ্ছি ডক্টর ইমরুল কবির আপনার কাছে, যে আপনি জানেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর মাত্র 29 দিন আছে বোধহয়। এই 29 দিনের মধ্যে ইলেকশন হবে এবং ইলেকশনে আমাদের কমিটি অনেকেই জানতে চান যে তাদের হেলথ পলিসি, এই হেলথ পলিসিতে একটা হচ্ছে জো বাইডেন হেলথ পলিসি, একটা হচ্ছে ট্রাম্প হেলথ পলিসি, অর্থাৎ রিপাবলিকান পার্টি হেলথ পলিসি এবং ডেমোক্রেটিক পার্টি হেলথ পলিসি। দুই পলিসির মধ্যে ডিফারেন্সটা কি, আপনার কি মনে হয়? থ্যাংক ইউ তাহের ভাই। প্রিয় দর্শক, আমরা জানি যে ভোট হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার। 1 মাসের মাথায় আমাদের ভোট দিতে হবে আমেরিকান ইলেকশনে, এবং এই ভোটে হেলথ কেয়ার কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। দুটো কারণে, একটা হচ্ছে কোভিড-19 এর দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের ফেডারেল যে সরকার, ফেডারেল গভর্নমেন্টের রেসপন্সটা কিরকম ছিল, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভ্যাকসিনেশনের ব্যাপারটা, ভ্যাকসিনেশন অ্যাকচুয়ালি কতটা আগাবে এবং কি করছে সরকারি ব্যাপারে, এটা একটা ফ্যাক্টর। আর দ্বিতীয় যে ফ্যাক্টরটা, সেটা কিন্তু আমাদের এই দেশের হেলথ কেয়ার সেক্টরে সব সময় বিরাজমান করছিল, যেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, মানুষ কতটা অ্যাকচুয়ালি হেলথ কেয়ারকে অ্যাফোর্ড করতে পারে আমেরিকাতে। তো এই দুটো ফ্যাক্টর নির্ভর করছে। এখন কাইসার ফ্যামিলি ফাউন্ডেশন, এটা একটা অর্গানাইজেশন যারা কিন্তু জরিপ করে নিয়মিত হেলথ কেয়ার ব্যাপার নিয়ে, আমাদের সরকারি এবং হেলথ কেয়ারের ব্যাপার নিয়ে। তো তারা বলেছে ফেব্রুয়ারি মাসে এই বছর 2020-এ হেলথ কেয়ার ছিল আমাদের আমেরিকানদের নাম্বার 1 ফ্যাক্টর, যেটার উপর আমাদের ভোট নির্ভর করতো, নাম্বার 1 ফ্যাক্টর। কিন্তু এখন সেপ্টেম্বরে এসে হেলথ কেয়ার এখন 5 নম্বর ফ্যাক্টর। এখন আমাদের নাম্বার 1 ইস্যু হচ্ছে ইকোনমি, নাম্বার 5 হচ্ছে হেলথ কেয়ার। এখনো 10% মানুষের ভোট নির্ভর করবে তাদের হেলথ কেয়ারের উপর। কেন ইম্পর্টেন্ট আমি বলছি, আমেরিকাতে এখনো 30 মিলিয়ন মানুষ আছে যাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নাই, আর 44 মিলিয়ন মানুষ আছে যাদের হেলথ ইন্স্যুরেন্স সবকিছু কভার করে না। এবং আপনারা জানেন যে ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট নামে একটা আইন পাশ করেছিল প্রেসিডেন্ট ওবামা 2010 সালে মার্চ মাসে। সেটা অনেক মানুষকে হেলথ কেয়ার দেওয়ার জন্যই সেটা করা হয়েছিল, এবং সেটাতে অনেকগুলো পলিসি করা হয়েছিল, সেটা খুব শিথিল, সবাইকে আনার জন্য, ইমিগ্রেন্টদের আনার জন্য, মেডিকেডকে আরো পাওয়ারফুল করার জন্য, যেন হেলথ কেয়ার সবাই পায়। কিন্তু সেই আইনটাই ট্রাম্প
প্রথমে এসেই সেটা বাতিল করতে চাইছিল। এখন আমি বলি যে ট্রাম্পের কি কি হেলথ কেয়ারের রেকর্ড, সেই রেকর্ড নিয়ে প্রথমত হচ্ছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ার যেটা ছিল, ট্রাম্পের প্রথম পলিসি ছিল এটাকে আটকানো এবং এটাকে সব দিক থেকে বন্ধ করে দেওয়া, যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট নামে কোনো পলিসি থাকবে না আমেরিকাতে। এটা দ্বিতীয়টা হচ্ছে ট্রাম্পের আরেকটা পলিসি হচ্ছে মেডিকেইডের যে ফান্ডিং সেটাকে কমানো এবং মেডিকেইডের যে এলিজিবিলিটি হয়, আমরা যেভাবে মেডিকেইড পাই সেই জিনিসটাকে আরো টাইট করা, যেন সহজেই মানুষ মেডিকেইড না পেতে পারে। এবং 3 নম্বর পলিসি ছিল যে ইমিগ্রেন্টদের আশা বন্ধ করা, বিশেষ করে যারা মেডিকেইডের উপর নির্ভরশীল, এবং ইমিগ্রেন্টরা যেন খুব সহজেই মেডিকেইডের এই সুযোগগুলো না পায় সেটাকে আটকানো। তো এটা আমাদেরকে ডাইরেক্টলি এফেক্ট করে যারা বাংলাদেশ থেকে আসে, যারা ইমিগ্রেন্ট, যেহেতু বেশিরভাগই মেডিকেইডের উপর আমরা নির্ভরশীল। আচ্ছা, একটা ভালো দিক ছিল যে ইনসুলিনের দাম এবং মেডিকেয়ারের আন্ডারে, এটা হচ্ছে মেডিকেয়ার যাদের বয়স 65 আপ, তাদের কিছু কিছু ওষুধের দাম কমানো, যেটা অ্যাকচুয়ালি আগামী বছর থেকে শুরু হবে, 2021 থেকে। এখনো সেটা শুরু হয়নি সেই পলিসিটা। আরেকটা পলিসি প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছে, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ যে অ্যাবর্শন এবং তাদের যে অন্যান্য যে রিপ্রোডাক্টিভ রিলেটেড সুযোগগুলো, সেগুলোকে বন্ধ করা এবং সেগুলোর বাজেটগুলোকে কাট করা। কোভিড-19 এর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প সাইন করেছেন আমাদের ইমার্জেন্সি রিলিফ legislation, কিন্তু প্রাইমারি রেসপন্সিবিলিটি যে কিভাবে এটাকে রেসপন্স করতে হবে সেটা ছিল ইন্ডিভিজুয়াল স্টেটস এর উপর দায়িত্ব। ফেডারেল সরকার আবার সেটার দায়িত্ব নেয় নাই। হেলথ কেয়ার যে ফ্যাক্টরটা কোভিড-19 এর, সেটা ইন্ডিভিজুয়াল স্টেটস এর উপর সে দায়িত্বটা দেওয়া হয়। এখন আমাদের আগের ভাইস প্রেসিডেন্ট বাইডেন, যে ডেমোক্রেটিক প্রার্থী, তার যে প্রপোজালস গুলো, যেহেতু সে এখন প্রপোজাল নিয়ে আগাচ্ছে, সেই প্রপোজালস গুলো আমি বলি। সে চাচ্ছে যে ওবামা কেয়ার বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধ করতে চাচ্ছে, সেটাকে আরো শক্তিশালী করা এবং আরো এক্সপ্যান্ড করা, প্রয়োজন হলে এটাতে কিছু মডিফাই করা, যেন আরো মানুষ এটার আওতায় আসতে পারে। অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের খুব একটা ভালো জিনিস ছিল, একটা মানুষের প্রি এক্সিস্টিং কন্ডিশন, ফর এক্সাম্পল কারো ক্যান্সার আছে, তো একটা ইন্স্যুরেন্স বলছে না তোমার এখন ক্যান্সার আছে, এইটার রোগের চিকিৎসা আমরা ভরণ করতে পারবো না, দায়ভারটা, তো তোমাকে আমরা ইন্স্যুরেন্স নেব না। সেই জিনিসটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কিন্তু বন্ধ করে দিয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো মানুষ যে কোনো ইন্স্যুরেন্সের কাছে অ্যাপ্লাই করতে পারত এবং ইন্স্যুরেন্সটা সহজেই পেয়ে যেত। তো সেটা ভাইস প্রেসিডেন্ট বাইডেন আবারও শুরু করতে চাচ্ছে এবং আরো জোরালো করতে চাচ্ছে। সে মেডিকেইড, যেটা আমাদের মেডিকেইড প্ল্যান, যেটা আন্ডারে আমাদের বেশিরভাগ ইমিগ্রেন্টরা স্বাস্থ্য সুবিধা পাচ্ছে, সেটাকে আরো শক্তিশালী করতে চাচ্ছে, আরো বাড়াতে চাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে মেডিকেইডে আমরা যেভাবে এলিজিবল হই, যেভাবে মেডিকেইডটা পাই, সেটা আরো শিথিল করতে চাচ্ছে, যেন সহজেই মানুষ মেডিকেইডের আন্ডারে আসতে পারে। মেডিকেয়ার, সেটা হচ্ছে 65 আপ, সেটাকে সে নামিয়ে 60 ইয়ার্স ওল্ডে করতে চাচ্ছে, তাহলে কম বয়স থেকে একটা মানুষ আরো বেশি স্বাস্থ্য সুবিধা পাবে। এবং ইমিগ্রেন্টদের জন্য সে হেলথ ইন্স্যুরেন্সের নতুন আরো অপশনস আনতে চাচ্ছে। এছাড়াও ওষুধের দাম কমাতে চাচ্ছে। আমাদের লং টার্ম কেয়ার, যেরকম বাসায় অনেকেই হোম কেয়ার পাচ্ছে আমাদের বয়স্করা বাংলাদেশি কমিউনিটিতে, ঠিক সেরকমই যারা নার্সিং হোমে থাকে, যারা অনেক দিন সিনিয়র হোমে থাকে, তাদের সেই লং টার্ম কেয়ারের যে সুবিধাটা, সেটা বাড়াতে চাচ্ছে এবং সেটা দামও কমাতে চাচ্ছে। এটা একটা। আরেকটা হচ্ছে রিপ্রোডাক্টিভ রাইটস, যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বন্ধ করতে চাচ্ছে, সেটা সে আরো এক্সপ্যান্ড করতে চাচ্ছে বাইডেন। এবং লাস্ট হচ্ছে তার যেহেতু ফেডারেল সে সরকারে আসলে ফেডারেল গভর্নমেন্টের যে প্রোগ্রামটা ছিল কোভিড-19 এর ইমার্জেন্সি রিলিফ, সেটাকে সে আরো এক্সপ্যান্ড করতে চাচ্ছে। যেহেতু সে এখন এটাতে নাই সরকারে, সে আসলে বলবে যে আরো এক্সপ্যান্ড করবে এবং সে ফেডারেল সরকারকে দায়িত্ব দিবে যে কোভিড-19 এর হেলথের যে রেসপন্সটা, সেটা স্টেটস থেকে ফেরত নিয়ে ফেডারেল গভর্নমেন্টকে দিবে। ফেডারেল গভর্নমেন্ট তখন সেটা সম্পূর্ণ দায়িত্ব নিবে যে কিভাবে পুরো দেশটাকে কোভিড-19 এর যে মোকাবেলা করার ব্যাপারটা কিভাবে করতে হবে। তো এটা হচ্ছে আমাদের দুজনের প্রার্থীর যেই রেসপন্স গুলো, এবং এটার উপর ভিত্তি করে আশা করি আপনারা ডিসাইড করবেন যে কাকে ভোট দিলে আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ। ইমরুল, আপনার কি মনে হয়, এক লাইনে জানতে চাই যে এই দুই যে হেলথ পলিসি, দুইটা ইমিগ্রেন্ট বা যারা মাইনরিটি বা লো ইনকাম পিপল, তাদের কার হেলথ পলিসি আপনার কাছে মনে হয়? তাদের বাইডেনের পলিসি অনেক শিথিল। সে চাচ্ছে যে খুব সহজেই যেন কেউ মেডিকেইডে কোয়ালিফাই করতে পারে। ইমিগ্রেন্টদের জন্য সে আরো হেলথ কেয়ার ব্যবস্থা আনতে চাচ্ছে, মেডিকেইড আরো বেশি স্ট্রং করতে চাচ্ছে, আরো বেশি ফান্ড বাড়াতে চাচ্ছে মেডিকেইডে। ট্রাম্প কিন্তু ফান্ড টাইট করছে এবং দিনে দিনে কমিয়ে দিচ্ছে।
বাইডেন চাচ্ছে মেডিকেইডে ট্রাম্প বাড়াতে। তো ইমিগ্রেন্টদের জন্য ডেফিনেটলি বাইডেনের যে পলিসিগুলো সেগুলো অনেক ভালো হবে এবং আরো বেশি মানুষ ইন জেনারেল হেলথ কেয়ার ইন্স্যুরেন্সের মধ্যে আসতে পারবে। থ্যাংক ইউ ডক্টর ইমরুল কবির আপনাকে। আমরা যাচ্ছি সিপি আহাদ আলী আপনার কাছে, যে আপনি স্টিমুলাসের উপর আজকে একটি রিপোর্ট বেরিয়েছে, এই রিপোর্ট সম্পর্কে আপনার পর্যালোচনা কি? হ্যাঁ, ধন্যবাদ তাহের ভাই। হ্যাঁ, এই গত ফ্রাইডে ডেমোক্র্যাটরা যারা ন্যান্সি পেলোসি উনি আশ্বাস দিছে ওরা একটা নতুন বিল হাউসের মধ্যে পাস করছে, যে এটা এখন সেনেট ডিসাইড করবে ওরা এটাতে এগ্রি আছে কিনা অথবা এটাকে কোনো মডিফিকেশন করতে চায় কিনা। ন্যান্সি পেলোসি বলছে যে যেহেতু এখন যে ট্রাম্পের যে অবস্থাটা দেখে একটু এটাতে আর একটু গুরুত্ব দিতে পারে রিপাবলিকানরা। সো আসলে জিনিসটা রিপাবলিকানের উপরে নির্ভর করতেছে যে যদি ওরা এই বিলটাকে ধরে তুলে এবং একটা সেনেট ফ্লোরে একটা ভোটের জন্য নিয়ে আসে, তাহলে মেবি এটা পাস হইতে পারে বা ওরা একটা নেগোশিয়েট করে কিছু চেঞ্জ করতে পারে। আসলে মেইন দুইটা জিনিসে ওরা আটকে আছে, যেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেমন ডেমোক্রেটরা চাচ্ছে $600 দেওয়ার জন্য এবং রিপাবলিকানরা চাচ্ছে 400। সো এইখানে একটা ডিসএগ্রিমেন্ট আছে ওদের মাধ্যমে। এবং স্টেট এন্ড লোকাল গভর্নমেন্টকে জানেন যেহেতু সবাই আনএমপ্লয়মেন্টে আছে, স্টেটের ট্যাক্স ইনকামটা কমে গেছে, সো সেই জন্য স্টেট এবং লোকাল গভর্নমেন্ট হেল্প চাচ্ছে ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে, এবং রিপাবলিকানরা কম দিতে চাচ্ছে, ডেমোক্রেটিকটা বেশি দিতে চাচ্ছে। সো এইগুলি কয়েকটা বিষয় নিয়ে ডিসএগ্রিমেন্টে আছে। বাট ন্যান্সি পেলোসি আশা দিচ্ছে যে এখন ওরা রিপাবলিকান একটু আগিয়ে আসতে পারে, যেহেতু ট্রাম্পের যে অবস্থা এবং এটা দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসটা এখনো স্টপ হয় নাই বা স্লো ডাউন হয় নাই। স্টপ তো হয় নাই, বাট স্লো ডাউনটা এখনো দেখা যাচ্ছে কিছু জায়গাতে বাড়তেছে। সো আই থিঙ্ক এগুলি সব বিষয়ে যদি আপনি রিপাবলিকানরা থিঙ্ক করে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নেক্সট রি-ইলেকশনের জন্য ভালো, সেটাও এটাও জানে যে এখন একটা কোনো স্টিমুলাস বিল পাস হইলে ওরা রি-ইলেকশনের জন্য হেল্পফুল হবে। সো আই থিঙ্ক আমরা আশাবাদী আছি উইদিন নেক্সট 2 weeks পসিবলি কিছু একটা স্টিমুলাস বিল পাস হতে পারে। থ্যাংক ইউ সিপি আহাদ আলী আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। জনাব নাজমুল হাসান, আপনার কাছে কোনো আপডেট আছে আর? কি ব্যাপারে আজকের কোনো আর লেটেস্ট কোনো আপডেট আছে আর কোনো বিষয়ে? না, লেটেস্ট কোনো আপডেট নাই। সবাইকে সতর্ক থাকতে হবে। নিউ ইয়র্ক ইনফেকশনটা একটু বাড়ছে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির 13টা জিপ কোড এখন তারা বলতেছে দিস ইজ বিং এফেক্টেড, এবং এই জিপ কোডগুলিতে যারা থাকেন, আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই বলেছি, তারা একটু সতর্ক থাকবেন। এই জিপ কোডগুলোর মধ্যে বাংলাদেশে অধ্যুষিত কোনো জিপ কোড আছে নাকি আপনার? ব্রুকলিনের যে জিপ কোডগুলি আছে তার ভিতরে ম্যাক্সিমামই বাংলাদেশি, প্রচুর বাংলাদেশি ব্রুকলিনের জিপ কোডগুলিতে থাকে। ব্রঙ্কসের যে জিপ কোডটি আছে সেখানে খুব কম বাংলাদেশি সেখানে থাকে। আর কুইন্সের যে জিপ কোডটি আছে সেখানে প্রিডমিনেন্টলি জুইশ, কিউ গার্ডেন হিলস এবং কিউ গার্ডেন্স এবং রিজুট, এইগুলো বাংলাদেশিরা যে নাই তা না, কিছু কিছু আছে, তবে লার্জেস্ট কনসেন্ট্রেশন নাই। জামাইকাতে যেটা লার্জেস্ট কনসেন্ট্রেশন, সেখানে কিন্তু ইনফেকশন রেট খুবই লো আছে। সো বাংলাদেশিরা যেখানে মূলত আছে সেখানে মোটামুটি ইনফেকশন রেট এখনো সেইভাবে বেশি না। জ্যাকসন হাইটস, এলমাস্ট, অ্যাস্টোরিয়া, তারপরে রিচমন্ড হিল, তারপরে সাউথ জামাইকা, আর জামাইকা স্টেটে যদিও কিছু বাংলাদেশি পরিবার সেখানে থাকে, ধনী পরিবার, জামাইকা স্টেটে একটু আপটেক হচ্ছে বলে গত পরশুদিন সিটি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছিল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে যারা বাংলাদেশি আছেন, যারা একটা এলাকা শুধু বাংলাদেশের জন্য আছে আমরা জানি, সেটা চার্লস ম্যাকডোনাল্ডের পাশে কেনসিংটন এলাকা বলা হয় ব্রুকলিনের, সেই কেনসিংটনে কিন্তু ইনফেকশন রেট হাই। তো এইটা একটু আমাদের মনে রাখতে হবে। রাইট। সো আমার মনে হয় যে বাংলাদেশি যারা আছেন তারা সতর্ক থাকবেন, এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে সোশ্যাল আইসোলেশন, মাস্ক এবং বাজার টাজার করতে গ্রোসারিতে বেশি ভিড় না করা, এবং যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় ততই বেটার। ইমরুল, আপনার কি লাস্ট কোনো কমেন্ট আছে আর?
লাস্ট কমেন্ট এটাই বলবো যে আপনারা চিন্তা ভাবনা করে ভোট দিবেন, এবং ভোট অবশ্যই দিবেন যাকেই ভোট দেন। এবং হেলথ কেয়ার পলিসি ছাড়াও আপনারা অন্যান্য পলিসিগুলো দেখেন, যে শুধু এখনকার জন্য না, যে আগামী 4 বছরের জন্য আপনাকে কিভাবে পার্সোনালি এফেক্ট করবে, আপনার ফ্যামিলিকে কিভাবে পার্সোনালি এফেক্ট করবে। হয় সেটা ইমিগ্রেশন, হয় সেটা ইকোনমিক্স, হয় সেটা এডুকেশন, হেলথ কেয়ার এবং অন্যান্য বিষয়। আপনারা জেনে শুনে যেটা আপনার জন্য ভালো হয়, কিন্তু অবশ্যই ভোট দিবেন। ভোট দেওয়াটা খুবই জরুরি। থ্যাংক ইউ। তাহলে আরেকটা আপডেট আছে, আমি ভুলে গেছিলাম। স্কুল খোলার পরে গত পরশুদিন একটা স্কুলের বাচ্চা ব্রুকলিনে একটা স্কুলে করোনা ভাইরাসে পজিটিভ চিহ্নিত হয়েছে, এবং তার টিচার ইতিমধ্যে আইসোলেশনে চলে গেছে। ব্রুকলিনে ফার্স্ট টাইম এফেক্টেড হলো, তার ইনফেকশন ধরা পড়েছে। থ্যাংক ইউ সো মাচ। শেখ আল মামুন, আপনার কোনো কিছু অ্যাড করার আছে আর? নো, আমি শুধু এটাই অ্যাড করতে চাই যে হ্যাঁ, আপনারা যারা ফ্লোরিডাতে আছেন বা উইসকনসিনে আছেন, ইমরুল ভাই খুব সুন্দর করে বলছে যে বাইডেন কিন্তু আসলেই চাচ্ছে যে আমেরিকার 97-98% লোক যাতে সামহার ইন্স্যুরেন্সের আন্ডার আসে। এটা তাদের জন্য খুবই ভালো হবে, ফ্যামিলির জন্য ভালো হবে। আমরা জানি প্রিভিয়াস অনেকগুলো ইলেকশনে ফ্লোরিডাই দ্য মেইন ফ্যাক্টর অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশনের জন্য। আপনারা যারা আছেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে ভোট দিন, জো বাইডেনকে ভোট দিন। দ্যাট উইল বি বেটার ফর আওয়ার কান্ট্রি। থ্যাংক ইউ। আহাদ আলী, আপনি কিছু আপনার অ্যাড করার কিছু আছে আর? সিপি আহাদ আলী। হ্যাঁ, সরি, মিউটে ছিলাম আমি। আমি লাস্ট এটাই বলবো, এখানকার বিজনেস যারা সাফারিং এ আছে বা রেন্ট দিতে পারছে না, আই থিঙ্ক কমার্শিয়াল বিজনেসের জন্য কমার্শিয়াল রেন্ট ইভিকশন ওইটা একটু এক্সটেন্ড করা হয়েছে। সো কিছু সময় আছে। আর যারা এখন ওই যে এসবিআই ডিজাস্টার লোনটা খোলা আছে, যারা স্মল বিজনেস এইটা মানে অ্যাপ্লাই করে নাই, ওইটার জন্য করতে পারে। আর টিপিপি একটা সেকেন্ড রাউন্ড আসতে পারে বিজনেসের জন্য যদি নতুন স্টিমুলাস পাস হয়। সো কিছু অপশন এখনো আছে, বাট আলটিমেটলি বিজনেস ওনাররা একটা ফাইনাল ডিসিশন নিতে হবে যে বিজনেসটা কি ভায়াবল ফিউচারের জন্য, বা আপনি রান করতে পারবেন কি, বা লস কতটুকু নিতে পারেন। সেইটা আমি দেখতেছি কমিউনিটি বেশিরভাগ যারা চালিয়ে যাইতে পারতেছে অল্প লাভে, ওরা টিকতেছে, আর যারা পারতেছে না ওরা মেবি বিজনেস শাটডাউন হচ্ছে, এরকম আমাদের দেখা মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর আতিকুজ্জামান বোধহয় আমাদের সাথে আছেন? ডক্টর আতিকুজ্জামান, উনি বোধহয় নাই আমাদের সাথে। আমার মনে হয় আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। কালকে আমরা লেটেস্ট আপডেট জানাবো, স্টিমুলাস এর কোনো আপডেট থাকলে সেটাও জানাবো, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কালকে আমার মনে হয় আরও ডেভেলপমেন্ট থাকবে। আপনারা আমাদের সাথে কালকে আসবেন রাত 9টায়, আমরা আলোচনা করব বিষয়গুলো। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।